এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে মরুভূমির মাঝখান দিয়ে একটি ট্রেন যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই ট্রেনে বেশ কিছু সন্ত্রাসী নিউক্লিয়ার অস্ত্র নিয়ে যাচ্ছে। আর সেই সন্ত্রাসী গ্রুপকে ধরতে অ্যান্টি টেরোরিজম গ্রুপের সদস্যরা সেখানে হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায়। তারপর সেখানে থাকা সন্ত্রাসী দলের প্রধান সাবেক অ্যান্টি টেরোরিজম গ্রুপের প্রধান রাজীব মেননকে দেখানো হয়, যে কিনা এই পুরো কার্যক্রমটি পরিচালনা করছে। প্রথমে গান্ধী ছদ্মবেশে নিজেকে একজন বিজ্ঞানী দাবি করে সে ট্রেনে প্রবেশ করে। তারপর আমরা দেখতে পাই যে সেই বিজ্ঞানী তার পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তখন পরীক্ষাগারের লোকেরা সন্দেহ করে যে এটি হয়তো অন্য কেউ, কারণ সে তার কণ্ঠ পরিবর্তন করে কথা বলছে। তারপর আমরা জানতে পারি যে ইনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই টিমের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিজয় থালাপতি। এই ছবিতে তিনি গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তারপর এখানে আমরা কিছু ধুমধুমার অ্যাকশন সিন দেখতে পাই। বস তার নিজস্ব স্টাইলে পুরো সন্ত্রাসী দলের সকল সদস্যদের কুপঘাত করে ফেলেন। এরপর আমরা দেখি অ্যান্টি টেরোরিজম গ্রুপের সদস্যরা হেলিকপ্টার থেকে গুলি ছুড়ছে, আর সেই কারণে সেই ট্রেনের পেছনের বগিতে আগুন ধরে যায়। এটি একটি সাইলেন্ট অপারেশন ছিল, আর এই অপারেশনের উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র সরবরাহ রোধ করা এবং সন্ত্রাসী গ্রুপের নেতা মেননকে আটক করা। কিন্তু সেখানে বেশ কিছু সহিংস ঘটনা ঘটে, যার কারণে পুরো ট্রেনে আগুন লেগে যায়। আর এই ঘটনার কারণে সন্ত্রাসী গ্রুপের লিডার কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং ধীরে ধীরে আগুন পুরো ট্রেনে ছড়িয়ে পড়ে। তখন অ্যান্টি টেরোরিজম গ্রুপের সদস্যরা আশঙ্কা করে যে পুরো ট্রেনে বিস্ফোরণ ঘটতে পারে, তাই তারা দ্রুত হেলিকপ্টারে ফিরতে শুরু করে। এরপর আমরা লক্ষ্য করি যে ট্রেনে বিশাল এক বিস্ফোরণ ঘটে। অ্যান্টি টেরোরিজম গ্রুপের সকল সদস্যরা হেলিকপ্টারে ফিরে আসলেও রাজীব মেনন এবং তার পুরো পরিবার সেখানে আটকা পড়ে যায়, আর এই বিস্ফোরণে তার পুরো পরিবার নিহত হয়। এর পরের সিন হাসপাতালে দেখানো হয়। আমরা দেখি সেখানে গান্ধীর স্ত্রীকে ভর্তি করানো হয়েছে, আর তাদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে। তাদের 5 বছরের একটি ছেলেও রয়েছে, তার নাম জীবন। আর এই তিনজনের একটি সুখী পরিবার ছিল। তার স্ত্রী চোখ খুলতে দেখতে পায় যে তার স্বামী এবারও কোনো না কোনো অজুহাতে হাসপাতালে আসতে পারেনি। তখন সেখানে থাকা ডাক্তারকে বলে, আমার মনে হয় গান্ধীর অন্য কোথাও অ্যাফেয়ার রয়েছে, কারণ ও যখন মাঝে মাঝে ফোন করে তখন তার পাশে থাকা মেয়েদের আওয়াজ পাওয়া যায়। আমার মনে হয় সে আমাকে ধোঁকা দিচ্ছে। এরপর তার স্ত্রী বাড়ি আসে, আর বাড়িতে ফিরে এসে গান্ধীকে কড়া ভাষায় তিরস্কার করতে থাকে আর বলতে থাকে যে তোমার আর কোথায় কোথায় অ্যাফেয়ার রয়েছে। তখন গান্ধী তার স্ত্রীর কাছে সবকিছু অস্বীকার করে বলে যে আমি একজন ট্রাভেলার এজেন্ট, তাই আমাকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যেতে হয়। আর যার কারণে তার স্ত্রী এসব অভিযোগ আনছে, সে সকল অভিযোগই ভিত্তিহীন। এ থেকে আমরা বুঝি যে গান্ধী যে একজন সিক্রেট এজেন্ট, তার স্ত্রীও এটা জানতে পারে না। যখন তার স্ত্রী মানতেই চাইছে না যে গান্ধী সত্যি কথা বলছে, আর গান্ধী তখন তাকে বলে যে তাদের দ্বিতীয় হানিমুন খুব শীঘ্রই থাইল্যান্ডে হতে যাচ্ছে। এই কথা শোনার পর তার স্ত্রী কিছুটা শান্ত হয়ে যায়। এরপর অ্যান্টি টেরোরিজম হেডকোয়ার্টার দেখানো হয়। এখানে তাদের বস বলছে যে খুব শীঘ্রই তাদের একটি মিশন পরিচালনা করতে হবে, আর এবার তাদের মিশনটি হবে থাইল্যান্ডে। এরপর তারা সবাই থাইল্যান্ডে চলে আসে। সেখানে সারাদিন ঘোরাফেরা ও মজা মাস্তির পর রাতে তাদের মিশন শুরু হয়, এবং আমরা দেখতে পাই যে তারা একটা নাইট ক্লাবে চলে এসেছে। তাদের মিশনটি পরিচালনা করতে হলে তাদেরকে একটি সিক্রেট রুমে ঢুকতে হবে, আর এই রুমে ঢোকার জন্য সেখানে থাকা এক নারী স্টাফের আইডি কার্ড চুরি করে গান্ধী যখন সেই সিক্রেট রুমে প্রবেশ করে, তখন সেখানে থাকা সিকিউরিটি অফিসাররা সেটা দেখে ফেলে, আর তারা সবাই গান্ধীর উপর আক্রমণ করতে থাকে। আর এখানে গান্ধী সবাইকে পরাজিত করে সেখান থেকে সফলভাবে তার মিশন কমপ্লিট করে একটি প্যারাশুট নিয়ে সেই বিল্ডিং থেকে বের হয়ে যায়। এর পরদিন আমরা দেখি গান্ধী তার সপরিবারে ট্যাক্সিতে করে কোথাও একটা যাচ্ছে। কিছুক্ষণ পর গান্ধী লক্ষ্য করে যে পেছন থেকে একটি গাড়ি তাকে ফলো করছে, আর গান্ধী বুঝে যায় যে তার সামনে এক মহা বিপদ অপেক্ষা করছে। এমন সময় গান্ধী তাদেরকে একটা দোকানে লুকিয়ে রেখে সন্ত্রাসীদের সাথে লড়াই করতে থাকে। এর কিছুক্ষণ পর তার একজন সহযোগী এসে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর গান্ধী তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে আসে। এরপর গান্ধী যখন তার ছেলেকে হাসপাতালের রিসিপশনে বসিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে যায়, সেখানেই বাধে সবচেয়ে বড় বিপত্তি। এরপর গান্ধী যখন ফিরে আসে তখন এসে দেখে যে তার ছেলে আর সেখানে নেই। গান্ধী এদিক সেদিক নানান জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও সে তার ছেলেকে খুঁজে পায় না। এরপর গান্ধী সেখানকার লোকাল থানায় চলে আসে, আর পুলিশের কাছে অভিযোগ করে যে তার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঠিক এই সময় থানায় একটা ফোন আসে যে একটা জায়গায় বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ এবং গান্ধী সেই লোকেশনে পৌঁছে যায়।
সেখানে যেয়ে গান্ধী দেখে যে তার ছেলের সেই খেলনাটি সেখানে পড়ে আছে, যে খেলনাটি সে কিছুদিন আগে তাকে কিনে দিয়েছিল, এবং পাশে একটি লাশ পড়ে আছে তার ছেলের। এই খেলনা দেখে গান্ধী নিশ্চিত হয় যে এটা তার ছেলেরই লাশ। তাই সে একদম ভেঙে পড়ে। এরপর গান্ধী যখন তার স্ত্রীর কাছে আসে তখন সে জানতে পারে যে তার একটি মেয়ে সন্তান হয়েছে। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তার ছেলে জীবন কোথায়। তখন গান্ধী তার স্ত্রীকে সবকিছু খুলে বলে, আর বলে যে তার ছেলে এ পৃথিবীতে এখন আর নেই। নিমেষের মধ্যেই তার পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসে। আর এভাবেই কেটে যায় ১৬টি বছর। এই ১৬ বছরের জীবনে গান্ধীর স্ত্রী একটি বারের জন্য গান্ধীর সাথে কোনো কথা বলেনি। এরই মধ্যে আমরা গান্ধীর জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করি। সামান্য একটি ভুলের কারণে তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। আর তাই গান্ধী এবার তার পুরো পরিবার নিয়ে সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করে। আমরা দেখতে পাই যে গান্ধী সিক্রেট এজেন্টের চাকরি ছেড়ে দিয়ে বিমানবন্দরে পাসপোর্ট চেকিংয়ের কাজ নিয়েছিল। পাসপোর্ট চেকিংয়ের সময় একদিন নাজির স্যার তার কাছে আসেন এবং এক পর্যায়ে নাজির স্যার বলেন যে মালয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে এক বড় ধরনের হুমকি রয়েছে। সেখানে ভারতীয় অ্যাম্বাসিতে রুশরা আক্রমণ চালাচ্ছে। তাই সেখানকার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তার বস তাকে সেখানে পাঠানোর কথা ভাবছে। কিন্তু শুরুর দিকে গান্ধী সেখানে যাওয়ার জন্য আপত্তি জানালেও শেষ পর্যন্ত তার বসের অনুরোধে সেখানে যেতে সম্মত হয়। আর এরপর আমরা দেখি তারা সবাই মালয়েশিয়ায় চলে এসেছে। আর এখানে এসেই গান্ধী দেখতে পায় যে মালয়েশিয়ানরা হামলার প্রতিবাদ করছে। তারা যখন ভারতীয় দূতাবাসে পৌঁছে যায় তখন একদল সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা চালায়। আর এই সন্ত্রাসী গ্রুপের সবাই মুখোশ পরা ছিল। গান্ধী একাই তাদের সবাইকে কুপোকাত করে দেয়। আর এখানে এক ছেলের সাথে তার ফাইট হয়, যে কিনা হুবহু তার মতো করেই ফাইট করছে। লড়াইয়ের এক পর্যায়ে গান্ধী তার মুখোশ খুলে ফেলে। তখন গান্ধী এমন একটা দৃশ্য দেখে যা দেখে সে নিজেই চমকে ওঠে। আর সেই ছেলেটি দেখতে হুবহু তারই মতো। তখন গান্ধীর মনে হয় যে এটি হয়তো তারই ছেলে। এরই মাঝে সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন গান্ধী একটা কাজে বাইরে যাচ্ছিল। তখন তার চোখ পড়ে সেই ছেলেটির দিকে। তখন গান্ধী তার সাথে দেখা করতে ছুটে যায়। তার সাথে কথা বলার এক পর্যায়ে সে বুঝতে পারে যে সে তারই ছেলে। আর এখন গান্ধী তার ছেলেকে তার সাথে বাড়িতে ফিরে আসার কথা বলে। কিন্তু তার ছেলে তাকে বলে যে সে এখন বাড়িতে ফিরতে পারবে না, কারণ সে একটি গ্যাংস্টারের হয়ে কাজ করে। আর এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে গ্যাংস্টার তাকে ছাড়বে না। তখন গান্ধী তার ছেলেকে বলে যে তোমার বাবা কিন্তু একজন সাধারণ মানুষ না। আর এসব কথা বলতে বলতে সেখানে সন্ত্রাসী গ্রুপ হামলা করে বসে। এরপর তারা দুজন কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে অ্যাম্বাসিতে ফিরে আসে। এরপর গান্ধী তার ছেলেকে নিয়ে ভারতে চলে আসে। গান্ধীর স্ত্রী তার ছেলেকে দেখে খুব করে কাঁদতে থাকে। তারপর তাদের পরিবারে আগের মতো আবার সুখ শান্তি ফিরে আসে। এরপর আমরা দেখি জীবন তার বাবার বন্ধু সুনীলের মেয়েকে পটিয়ে ফেলেছে। এর ঠিক কিছুদিন পর গান্ধীর ফোনে তার বস রাজীব স্যারের কল আসে। আর তাদের ফোন আলাপ শেষে আমরা বুঝতে পারি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য তার বস তাকে একটা হোটেলের সামনে আসতে বলেছে। আর কিছুক্ষণ পরে গান্ধী সেখানে চলে আসে। তারপর তারা দুজন প্রাইভেট কারে করে কোথায় একটা যাচ্ছিল। ঠিক তখন বাইকে করে হেলমেট পরা একজন তাদেরকে ফলো করতে থাকে। ফলো করতে করতে এক সময় তাদের গাড়ি লক্ষ্য করে একটা গ্রেনেড ছুঁড়ে মারে। তারপর গান্ধী এবং তার বস গাড়ি থেকে নেমে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। এরপর সেখানে একটি বড়সড় বিস্ফোরণ ঘটে এবং তারা দুজন পালিয়ে কোনোভাবে মেট্রোতে উঠে পড়ে। তার বস নাজির স্যারের মোবাইলটি মেট্রো স্টেশনে পড়ে যায়। একটু পর তারা খেয়াল করে যে হেলমেট পরা লোকটিও তাদের ফলো করতে করতে মেট্রোতে উঠে পড়েছে। আর এরপর এখানে আমরা বেশ কিছু অ্যাকশন সিন দেখি। তারা দুজন হওয়া সত্ত্বেও লোকটির সামনে কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে গান্ধীর বস নাজির স্যার এখানে মারা যায় আর হেলমেট পরা লোকটি এখান থেকে অক্ষতভাবে পালিয়ে যায়। এরপর আমরা জানতে পারি হেলমেট পরা লোকটি আর কেউ নয়, সে গান্ধীরই ছেলে জীবন। এরপর গান্ধী যখন তার অফিসে ফিরে আসে তখন তার বস তাকে বলে যে নাজির স্যার তোমাকে যা বলতে চেয়েছিল সেটি তার ফোনে রয়েছে এবং তার ফোনটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই যেভাবেই হোক ফোনটি খুঁজে বের করতে হবে। আর এখানে আমরা জানতে পারি এই অ্যান্টি টেরোরিস্ট গ্রুপে একজন সদস্য রয়েছে যার সাথে জীবনের যোগসূত্র রয়েছে। গান্ধী আর তার বসের মধ্যে এখন যেসব কথা চলছিল তখন জীবন তার সহযোগীর মাধ্যমে সেই সব কথা শুনে ফেলে। এরপর তারা দুজনে ফোনটি পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। এরপর গান্ধী যখন এই ফোনে কল দেয় তখন একজন চোর ফোনটি রিসিভ করে। তখন গান্ধী চোরকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। আর এদিকে জীবনের লোক গান্ধী তাকেই সেখানে পৌঁছে গিয়ে চোরের কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেয়।
এর পরের সিন দেখানো হয় মালয়েশিয়া থেকে আসা ১০ জন নাবিককে অ্যান্টি টেরোরিজম গ্রুপের সদস্যরা আটক করেছে, যা দেখে জীবন চমকে ওঠে। কারণ যে ১০ জন লোক ধরা পড়েছে তাদের মধ্যে মেননও আছে, জীবন যাকে বাবা হিসেবে জানে। এরপর আমরা দেখি জীবন তার গার্লফ্রেন্ডকে একটা পার্কে নিয়ে এসেছে, আর এখানে নিয়ে এসে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এরপর জীবন গান্ধীকে ভিডিও কল দেয় আর বলতে থাকে যে সেই ১০ জনকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে সে সুনীলের মেয়ে অর্থাৎ জীবন তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে। তাই গান্ধী সুনীলের মেয়ের কথা চিন্তা করে সেই ১০ জনকে ছেড়ে দেয়। এরপর তারা সবাই সেই পার্কে গিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। এমন সময় তাদের একজন শ্রীনিধিকে অর্থাৎ জীবনের গার্লফ্রেন্ডকে দেখতে পায়। কল্যাণ যখন শ্রীনিধির কাছে পৌঁছায় তখন তার কাছ থেকে জীবনের সকল কথা জানতে পারে। তাই কল্যাণ শ্রীনিধিকে সেখানেই মেরে ফেলে। তখন আমরা জানতে পারি যে কল্যাণই আসলে মেননের হয়ে কাজ করে, আর তার মৃতদেহ নিয়ে তাদের অফিসে চলে আসে। তার মেয়ের মৃতদেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। এর পরের দিন গান্ধীর ফোনে সেই চোরের একটি ফোন কল চলে আসে, আর চোর তাকে বলতে থাকে সে যে লোকটির কাছ থেকে ফোনটি কিনেছিল সেই লোককে খুঁজে পেয়েছে। আর গান্ধী তাকে বলে যে সে না আসা পর্যন্ত যেন সেই চোরটিকে ফলো করে। গান্ধী সেখানে পৌঁছানোর পর তার চোখ কপালে উঠে যায়। সে অবাক হয়ে খেয়াল করে যে সে আর কেউ নয়, সে হচ্ছে গান্ধীর ছেলে জীবন। আর এবার গান্ধী তাকে অ্যারেস্ট করে তাদের অফিসে নিয়ে আসে। এরপর জীবনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ঠিক এমন সময় গান্ধীর ফোনে মেননের একটি কল আসে। আর তখন মেনন গান্ধীকে ভিডিও কল দিয়ে বলে যে তার স্ত্রী এবং মেয়েকে সে কিডন্যাপ করেছে, আর জীবনকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে তার স্ত্রী এবং মেয়েকে সে মেরে ফেলবে। তাই অনিচ্ছা সত্ত্বেও গান্ধী জীবনকে ছাড়তে বাধ্য হয়। এরপর গান্ধী যখন মেননের দেওয়া লোকেশনে চলে আসে তখন সঙ্গে সঙ্গে একজন তাকে বেঁধে ফেলে। এরপর তার সামনে মেনন চলে আসে এবং তাকে বলতে শুরু করে যে তার কারণে সে তার পুরো পরিবারকে হারিয়েছে, আর এখন সে তার ছেলেকে দিয়েই তার পুরো পরিবারকে শেষ করতে চায়। আমরা দেখি যে তখন আইপিএল এর মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে ফাইনাল ম্যাচ চলছিল, আর মেনন তখন তাকে বলতে থাকে যে তারা একটি বড়সড় প্ল্যান করেছে, আর এই ম্যাচে বিস্ফোরণ ঘটানো হবে। আর সেই পরিকল্পনা মোতাবেক স্টেডিয়ামের গ্রাউন্ডে গ্রেনেড সেট করা হয়েছে, আর তার ছেলে জীবনই এই সকল গ্রেনেডকে নিয়ন্ত্রণ করছে। এর কিছুক্ষণ পর সুনীল তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়। এখানে তারা সবাই জানতে পারে যে কল্যাণ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে সুনীলের মেয়ে শ্রীনিধিকে হত্যা করেছে। আর এরপর গান্ধী মেননকে গান পয়েন্ট করে সেই স্টেডিয়ামে নিয়ে আসে। এবার গান্ধী জীবনকে বলতে থাকে এই সব কিছু যদি বন্ধ করা না হয় তাহলে সে তার বাবা মেননকে হত্যা করবে। আর গান্ধী জীবনকে বলে সে যেন তার কথা না ভাবে, সে যেন এই পরিকল্পনা বাস্তবায়ন করে। এই কথা শোনার পর গান্ধীর মেয়ে সেই গ্রেনেডের রিমোটটি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। জীবন তার বোনের পেছনে ধাওয়া করতে থাকে। জীবন যখন তার বোনকে প্রায় মারতেই যাবে ঠিক এমন সময় গান্ধী সেখানে এসে উপস্থিত হয়। এখানে আমরা বেশ কিছু অ্যাকশন সিন দেখি, আর এখানে শেষ পর্যন্ত গান্ধী জীবনকে গুলি করে মেরে ফেলে। আর এই সিনেমার শেষ দৃশ্যে দেখানো হয় যে সে আসলে গান্ধীর আসল ছেলে নয়, আর এই সব কিছুই ছিল মূলত মেননের পরিকল্পনা। মেনন জীবনের ডিএনএ থেকে অনেকগুলো ক্লোন তৈরি করেছে, আর গান্ধী আজকে যাকে হত্যা করেছে সে জীবনেরই একটি ক্লোন ছিল।